সাথে আছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। খলিলি, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। পুরোপুরি নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার রাত ছিল শেষ দিন, আর বর্ধিত করার কথা সকালের দিকে শোনা গিয়েছিল, কিন্তু কোনো বড় দলের ইচ্ছা বা এরকম তেমন কিছু হয়নি। এবং প্রায় সবগুলো টক অফ দ্য কান্ট্রি বলতে পারেন, পত্রপত্রিকা, টেলিভিশন, শক্ত মানে শো থেকে শুরু সব জায়গাতেই আপনার এই যে নির্বাচনী রাজনীতির নতুন মেরুকরণ, আপনার পত্রিকাও এটা প্রথম শীর্ষ শিরোনাম করেছে। কেমন কি ভাব মানে দেখতেছেন আসলে কি নির্বাচনী যে মেরুকরণের কথা আপনি উল্লেখ করলেন, এটা তো সবার মুখে মুখে বলা যায়। এটা এই কারণেই, জুলাই বিপ্লবের পর 24-এর এখন যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনের একটা নিজস্ব চরিত্র দাঁড়িয়েছে। যে ফ্যাসিবাদী দল অথবা কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগ, তারা 3টা সেশনে নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি, তারা এখন নির্বাচনের বাইরে মধ্যে তাদের সমর্থকরা হয়তো ভোট দিবেন এবং প্রার্থী হতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী, কিন্তু আওয়ামী লীগের নামে তো এবার ইলেকশন করা যাচ্ছে না। এমনকি আমরা এর মধ্যে যেটা দেখলাম, 14 দলের অন্য শরিক যারা ছিলেন আর কি, জাসদ, তারপরে ওয়ার্কার্স পার্টি, জেপি, আনোয়ার হোসেন মঞ্জুর, তারাও নির্বাচনে অংশগ্রহণ করছে না। কাছাকাছি মনে ওয়াহেবের কাদের সিদ্দিকীর যে দল আছে, যেমন কৃষক জনতা দল, সেটা নির্বাচন থেকে সরে আসছে। তার মানে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদী দল এবং তাদের যারা মিত্র ছিল, তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না। তো স্বাভাবিকভাবেই একটা ধারণা অনেকেই করছিলেন এক সময়, এবারে নির্বাচন সম্ভবত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। কিন্তু যে রাজনৈতিক মেরুকরণটা আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। যেমন সবাই একরকম ধারণা করছিল যে বিএনপি হয়তো এই নির্বাচনে অনেকটা হেসে খেলে পার হয়ে যাবে, কিন্তু এখন তো সেটা একেবারেই মনে হচ্ছে না। এমনকি অনেকের ধারণা হচ্ছে রেজাল্ট যে কোনো কিছু হতে পারে যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে। যেমন একদিকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, এটা আছে, সাথে কিছু তাদের মিত্র দল আছে, যদি বড় কোনো দল হয়তো এইভাবে নেই। যেমন তারা প্রায় 23টার মতো মনে হয় আসন ছেড়ে দিয়েছে, তারা দু একটা আসন ছেড়ে দিতে পারে। অনেক দল এবার যেহেতু নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, যেন দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছে, এরকমও আছে। অন্যদিকে জামাত এবং ইসলামী দলের পাশাপাশি আরো 2টা দল, এনসিবি তো একটা উল্লেখযোগ্য দল, তারা 24-এর বিপ্লবের যে তরুণ তাদের নিয়ে তৈরি হওয়া, সে এনসিবি এই 8 দলের সাথে যুক্ত হলো। আর এলডিপি, কর্নেল অলি আহমদ, যিনি আসলে খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব, সে এলডিপিও কিন্তু জয়েন করেছে এই জোটের মধ্যে। এর বাইরে আমার বাংলাদেশ পার্টি এবং শোনা যাচ্ছে আরেকটা দল হয়তো এতে যুক্ত হতে পারে। সব মিলিয়ে এখন যেটা 10 দল, এটা হয়তো 12 দল বা 13 দল হতে পারে। তো এই যে জোটের মেরুকরণের মধ্যে বিএনপি অনেক বড় দল, কিন্তু তার সাথে যারা যুক্ত হয়েছে তারা হচ্ছে ছোট ছোট দল। অন্যদিকে জামাত ইসলামের সেকেন্ড দল হলো, তার সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারপর খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, তারপরে এলডিপি আর এনসিপি, এই দলগুলো যুক্ত হওয়ার কারণে এখন ক্ষমতার ভারসাম্যটা অনেকটা ইকুয়াল হয়ে গেছে। ফলে এখন আগামী যে নির্বাচনের তৎপরতা, এটা হয়তো এখনো তুঙ্গে ওঠে নাই, মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে এই তৎপরতা শুরু হলো। আমার ধারণা হচ্ছে খুব একটা প্রাণবন্ত একটা নির্বাচনী প্রতিযোগিতা হতে পারে, প্রচারণা হতে পারে। এখন যে মূল চ্যালেঞ্জ যেটা আছে, যে ঝুঁকিটা, সেটা হচ্ছে কি আসলে নির্বাচনটা কেমন হচ্ছে। এই যে প্রতিদ্বন্দ্বিতাটা, এটা কি রেটরিকের মধ্যে, কথাবার্তার মধ্যে থাকবে, নাকি একেবারে সহিংস একটা রূপ নেবে? যদি সহিংস রূপ নেয় তাহলে তো সেটা একটা ঝুঁকি। আর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, উনি তো ভারতে আছেন, ওখান থেকেই উনি নির্বাচনকে বর্জন করার জন্য ডাক দিয়েছেন। এখন নির্বাচনে তো আওয়ামী লীগ ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারবে না দলীয় প্রতীক অথবা দলীয় ভাবে, কিন্তু স্বতন্ত্রভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আওয়ামী লীগের লোকজন যাদের বিরুদ্ধে মামলা নেই। আমার ধারণা সম্ভবত আওয়ামী লীগের একটা অংশ হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে, হয় অন্য কোনো দলীয় প্রতীকে, যেমন জাতীয় পার্টি নির্বাচন আসছে তাদের প্রতীকে, অথবা স্বতন্ত্রভাবে। সেটা যদি হয় তাহলে এই নির্বাচনটা বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। সেটি 8 দলীয় জোটে এনসিপির চলে আসাটা বা যোগ দেওয়াটা অনেকে মানে অপ্রত্যাশিত দেখছেন, হ্যাঁ, কিন্তু আলোচনা হয়েছে, আবার কেউ কেউ বলছে না এটাই প্রত্যাশিত ছিল আর কি।
আপনি কি দেখেন আসলে এনসিপির গঠন এবং তার পটভূমি সম্পর্কে যারা জানে তারা এনসিপি এই জামাতের সাথে যুক্ত হওয়াটাকে অস্বাভাবিকভাবে দেখবে না এই কারণেই এনসিপির যদি কি কারণে তারা এই আন্দোলনে জীবন দিয়েছে অথবা আন্দোলনের নেতৃত্ব দিল, এটা আমরা মেজর দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে কি আসলে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশে নিবে, অন্য কোনো প্রতিবেশী দেশের ইশারা ইঙ্গিতে অথবা নিয়ন্ত্রণে তারা বাংলাদেশ সিদ্ধান্ত নেবে না, এটা তাদের এক নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে এখানে কোনো ফেসিবেট মানে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা চলবে না যেখানে জনগণ তার ভোট দিতে পারবে না। এই যে দুটো মেজর নীতি, এই দুটো মেজর নীতির ক্ষেত্রে তারা রাষ্ট্র সংস্কারের বক্তব্যটা প্রথম কিন্তু এই এনসিপি নিয়ে আসে। যদি রাষ্ট্র সংস্কার করতে হয় তাহলে সংস্কারে বিশ্বাসী হতে হবে, কিন্তু আমরা গত 1.5 বছরে সংস্কারের যে আলাপ আলোচনা সংলাপ যখন শুরু হয়, এই সংলাপ শুরুর সময় এনসিপির যে বক্তব্যটা, এই বক্তব্য কাছাকাছি কিন্তু দেখা গেছে জামাত ইসলামের বক্তব্য, কিন্তু বিএনপি বরং সংস্কারের ব্যাপারে সংস্কারের ব্যাপারে তারা ঠিক অনীহা বলবো, তাদের নিজস্ব একত্রিত সংস্কারের প্রস্তাব আছে, কিন্তু যে ধরনের প্রক্রিয়া যে ব্যবস্থার মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু তারা পুরোপুরি একাত্ম প্রকাশ করে নাই। এমনকি এটাও আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে গণভোট আছে, সংস্কারের এজেন্ডাগুলোতে হ্যাঁ অথবা না, এই জায়গায় বিএনপির কোনো নেতা হয়তো করে না, তারা না ভোটের কথা বলছে। তো এই কনফিউশন, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি, জুলাই বিপ্লবী যারা আছে, জুলাই বিপ্লবের পরবর্তী যে প্রজন্মটা, এই প্রজন্মটা কিন্তু নানান ধরনের হুমকির মধ্যে পড়ে গেছে, তাদের নিজেদের নিরাপত্তা, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, এসব ইস্যু নিয়ে। বিশেষ করে হাদিকে হত্যার পরে এটা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। ফলে এনসিবির যে মাঠ পর্যন্ত যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্ব কিন্তু এককভাবে নির্বাচনের আর পক্ষে আর দাঁড়ায়নি। তারা মতামত দিয়েছে বড় দুই দলের যে কোনো একটা জোটে যাওয়া। এখন একটা জোটে যাওয়ার জন্য এনসিপির সামনে যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে কি, তারা যে সংস্কারের কথা বলেছে, তারা যে দাবি দাওয়াগুলো বলছে, যেসব বিষয়কে সামনে রেখে তারা রাজপথে রক্ত দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, এগুলো কারা কোন দল উন করে? এই ক্ষেত্রে সম্ভবত তারা দেখতে পেয়েছে বিএনপি এটাকে উন করছে না, তুলনামূলকভাবে জামাতেই এটা এই সংস্কার এবং এই বক্তব্যটাকে বেশি উন করে। বেশ সময়ও তারা নিয়েছে। হ্যাঁ, সময় নিয়েছে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যদিও এই সিদ্ধান্তের ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে। প্রায় 6 জন নারী নেত্রী, তাদের নেত্রী, তারা এনসিপি থেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি সাবেক উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছিলেন মাহফুজ আলম এনসিপির সাথে যুক্ত হয়নি। না, কিন্তু যুক্ত না হলেও দেখবেন ওনাদের কথায় কিন্তু অনেক সময় মানে সকালে একটা বলছেন, বিকালে একটা বলছেন। মাহফুজ আলম যিনি বলেছিলেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এখন দেখা যাচ্ছে লক্ষ্মীপুর 1 আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংগ্রহ করেছেন, কিন্তু সর্বশেষ যে খবরটা জানা যায় এটা জমা দেওয়া হয়নি। আবার আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক দলের যে সিদ্ধান্ত, সেখানে অনেক সময় ব্যক্তিগত সিদ্ধান্তকে বা ব্যক্তিগত ইচ্ছাকে অনেক সময় বিসর্জন দিতে হয়। এটা কি এনসিপি এই 6 নারী নেত্রীর ক্ষেত্রে মানে রাজনীতিতে পরিপক্কতা আসেনি বলে এরকম বহিঃপ্রকাশ হচ্ছে, আপনি মনে করেন? এটা আপনি পরিপক্কতা না আসার বিষয় বলতে পারেন, কিন্তু বড় যে বিষয়টা এনসিপি যে তৈরি হয়েছিল যে এজেন্ডাটা, সেটা হচ্ছে ফেসিবাদের পতন ঘটানো, আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়ানো। এই ইস্যুগুলোতে বিভিন্ন রাজনৈতিক মত বিশ্বাস থেকে কিন্তু এই এনসিপিতে আসছিল। যেমন এখানে বামপন্থী আছে, তারপর মধ্যপন্থী আছে, ডানপন্থী আছে, একেবারে পিওর ইসলামিস্ট আছে, সব ধরনের মতের লোকেরা এই জায়গাটাতে আসছিল। এখন যখন তাদের জোটে যাওয়ার বিষয় যখন আসলো সামনে, তখন স্বাভাবিকভাবেই এর মধ্যে একটা মতানৈক্য দেখা গেল। যারা একেবারে বাম রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা হয়তো জামাত ইসলামী অথবা ইসলামিক দলগুলোর সাথে একটা জোট করাকে তারা হয়তো স্বাভাবিকভাবে নিতে পারে নাই, ফলে তারা নিজেরা নিষ্ক্রিয় হয়ে গেছে অথবা প্রতিবাদ জানিয়েছে। এটা স্বাভাবিক বিষয়, এটা শুধু এনসিপি না, আরো অনেক দলের মধ্যে এই বিভক্তি দেখা যায় বিষয়। কিন্তু আপনি দেখবেন, আমি টিভি টক শো অধিকাংশ দেখলাম যে জামাতের সাথে নির্বাচনী জোট, কিন্তু নির্বাচনী জোট বাংলাদেশের দুটি বৃহৎ দলও কিন্তু জামাতের সাথে, এটা তো নতুন কিছু না, হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে একেবারে মনে হচ্ছে যে মানে এটা একটা কেমন হলো, এরকম সমালোচনা হচ্ছে যে জামাতের সাথে কেন নির্বাচনী জোটে যেতে হবে, এনসিপি যেতে এরকম
এটা আসলে যৌক্তিক? এটা হচ্ছে কি ন্যারেটিভ তৈরির একটা বিষয় থাকে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এর ধরনের ন্যারেটিভ থাকে। যখন আপনার প্রতিপক্ষ দলের বিপক্ষে যদি আপনি কিছু একটা যৌক্তিকভাবে দাঁড় করাইতে হয়, তখন এইসব জিনিসগুলো সামনে চলে আসে। আর জামাত ইসলামের বিষয়টা কি, যে আপনি বললেন আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের একসাথে আন্দোলনে জামাত ইসলামী ছিল, বিএনপি তো একসাথে সরকারে ছিল, আর একসাথে নির্বাচনও করেছে একাধিকবার। তো ফলে এখন রাজনীতিতে আসলে শেষ কথা নেই, একটা কথা বলা হয়, কিন্তু রাজনীতির বিষয়টা হচ্ছে কি, সময় যখন পাল্টে যায়, পরিবর্তন হয়, তখন কিন্তু অনেক নতুন নতুন সাবজেক্ট কিছু হয়ে আসে। এই হিসাবে হয়তো যেমন বিএনপি জামাত গতবারও কিন্তু একসাথে ইলেকশন করছে, যেহেতু ইলেকশন হয়নি 2018 সালে ঠিক মতো, কিন্তু এখন তো দুটো প্রতিপক্ষ, ফলে এটা ঠিক আছে। কিন্তু এই যে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা, এটা সহিংসতার পর্যায়ে না গেলেই এটা বাংলাদেশের জন্য মঙ্গল। মনে রাখতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখটা, এই তারিখের মধ্যে যদি বাংলাদেশের নির্বাচনটা হয়ে যায়, যে দলেই যে পক্ষে ক্ষমতা যাক না কেন, তাহলে সেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা কল্যাণকর বিষয় হবে। শুধু নিরাপত্তা না, আপনি দেখেন মানে বিনিয়োগের জন্য, কর্মসংস্থান এবং যে বৈষম্যের জন্য এত বড় আন্দোলন বাংলাদেশে হয়ে গেল, সেই বৈষম্য দূর করার জন্য তো আপনার অবশ্যই মানে কর্মসংস্থানের একটা জরুরি জোগাড় প্রয়োজন। এবং আপনি দেখেন জনবান্ধব রাজনীতি এবং দুর্নীতি দূর করা, কারণ রন্ধনান্ধে দুর্নীতি ঢুকে গেছে, এগুলোর জন্য তো আপনার এই নির্বাচনের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক নির্বাচিত গণতান্ত্রিক সরকারের একটা সংস্কারের পথে যাওয়ার কোনো বিকল্প নাই। বিকল্প নেই না। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, যেমন প্রফেসর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকেই সমালোচনা করেন, অনেক কিছু তারা আশা করছিল এটা হওয়া উচিত, কিন্তু এই সরকার করতে পারেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে সেটা কিন্তু আমরা অনেক সময় হিসাব করি না। একটা কিন্তু নিরাপত্তা প্রশাসন ভুলে গিয়েছিল, পুলিশ কাজ করছিল না, র্যাব অকার্যকর ছিল, বিজেপির কোনো রুল ছিল না, সেনাবাহিনী মাঠে ঘাটে যে কাজ করছে সেটা যে হার্ট অ্যাটাক এক ধরনের তৎপরতা। অনেক গৃহযুদ্ধের আশঙ্কা করে এই ধরনের অবস্থা থেকে রাষ্ট্রকে তার কার্যকর একটা রাস্তায় কিন্তু নিয়ে আসছেন। আপনি অর্থনীতির কথা বললেন, সংস্থানের কথা বললেন, এটা ঠিক আছে। যদি স্থিতিশীল সরকার থাকলে, নির্বাচিত সরকার থাকলে শিল্পায়ন হবে, নতুন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে। কিন্তু যে রাষ্ট্রের ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে মানে ডিপোজিটের 1/4 লুট করে, পাচার করে বের করে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গায় ব্যাংকগুলো এখন সচল আছে, মানুষ টাকা পাচ্ছে, অর্থনীতি চলছে, ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা আসছে, রিজার্ভ বাড়ছে, এটা কিন্তু কম কৃতিত্ব না। এলসি খুলতে পারতেছেন, তাই না আমদানিকারকরা? একটা কথা বলি, প্রফেসর ইউনূস সাহেব হয়তো এখন আছেন, অনেকে সমালোচনা করছেন, কিন্তু আমার কেন জানি মনে হয় উনার সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যা ডানে শূন্য বসুক অথবা যে কোনো সংখ্যা বসুক, এটা কিন্তু বাড়বে। কিন্তু যদি প্রফেসর ইউনূস সাহেবের বাম পাশে যদি সংখ্যা বসে, হয়তো একই থাকবে, কমবে না। কিন্তু ডান পাশে যদি ধরেন শূন্য বসে, 10 হবে, আরেকটা শূন্য বসলে 100 হবে, 1000 হবে, এভাবে। তো ফলে প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশে যদি ওনার উপস্থিতিটা, এটা বাংলাদেশের জন্য অনেক বড় বিষয়। যে কারণে যেমন আজকে ধরেন ভারত বান্ধব যেসব রাজনৈতিক দলগুলো পরিচিত আছে, তারা এক এক করে নির্বাচন বয়কট করার কথা বলছে, যেমন জাসদ বললাম, ওয়ার্কার্স পার্টি অথবা জেপি। কিন্তু এটা কেন হচ্ছে? আওয়ামী লীগ বয়কটের ডাক দিল, এরা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করছে না। তার কারণ হচ্ছে কি, ইউনূস সাহেব যে অন্তর্বর্তীকালীন সরকারের এই টাইমটাতে বাংলাদেশের দিক নির্দেশনা অর্থাৎ কম্পাসটা যেদিকে ঘুরিয়ে দিয়েছেন, এটা ভারত পছন্দ করছে না। তারা চায় না বাংলাদেশের ইকোনমি স্বয়ংক্রিয়ভাবে দাঁড়াক, বাংলাদেশে একটা নির্বাচন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তারপরে নিজের সিদ্ধান্ত নিজেরা নিবে, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণ করবে, এগুলো কিন্তু পছন্দ করছিল না। যার কারণে তারা চাচ্ছে প্রফেসর ইউনূস সাহেবের সরকারটা সাফল্যের মধ্য দিয়ে পার হোক, এটা কামনা করছে না। এখন যদি নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মাধ্যমে যদি ইউনূস সাহেব বিদায় নেন, তাহলে বাংলাদেশকে একটা ট্র্যাকের মধ্যে ফেলে যাবেন, যে ট্র্যাকটা বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে। এই জন্য নির্বাচন বাতিল করা, নাশকতা করা, খুন খারাপি করা, এইগুলো করে যদি এটাকে ব্যাহত করতে পারে, তাহলে তাদের সাকসেস হয়, সেটা হচ্ছে বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। কিন্তু নির্বাচন নিয়ে যে সংশয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে, যতই মানে নির্বাচনী ট্রেন যতই আস্তে আস্তে দ্রুত চলতে শুরু করেছে, যেমন মনোনয়নপত্র আপনার জমা দেওয়ার শেষ দিন চলে গেল, আস্তে আপনার কি মনে হয় সংশয় কি অনেকটা কেটে যায়নি? অনেকটা কেটে গেছে। যেমন এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে তারেক রহমান সাহেবের দেশে ফেরা। দেশে ফিরে উনি যে কর্মতৎপর যে কয়েকটা দিন কাটিয়েছেন, এটা বিশাল এক রাজনৈতিক শূন্যতার পূরণ হয়ে গেছে। ফলে সবকিছু মিলিয়ে নির্বাচনের অনিশ্চয়তাটা অনেকখানি কমে গেছে।
তবে পাশাপাশি কিছু নেপথ্য কিছু ইয়ে আছে, যেমন এই যে কয়েকটা দল নির্বাচন না দেওয়ার ঘোষণা দেওয়া, যদি এতে কিছু আসে যায় না। তারপরে ধরুন আমরা রহস্যজনকভাবে কিছু উগ্রবাদী তৎপরতা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আবার ধরুন অন্তর্গত কিছু বিষয়, যেটা যে ওসমান হাদিকে খুন করার মাধ্যমে হলো, তো এগুলো করে একদম অস্থিরতা তৈরি করতে চায়। তবে আমার বিশ্বাস হচ্ছে এই সরকারের যে বিভিন্ন অর্গানগুলো আছে, এই অর্গানগুলো অন্তর্বর্তী সরকারের প্রফেসর ইউনূস সাহেবের নিয়ন্ত্রণ আছে, এমন নিয়ন্ত্রণ যেটা শেষ পর্যন্ত নির্বাচনকে বাস্তবায়িত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু সবশেষ কথা, ধরেন বাংলাদেশের ভোটাররা তো দীর্ঘদিন নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেনি, তারা তো উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, তাই না? আসলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন। বাংলাদেশের 40% ভোটার যারা কিন্তু এর আগে ভোট দিতে পারে নাই, তো 40% ভোটার আসলে কি করবে, তাদের মন মানুষ কি, তাদের চিন্তা ভাবনা কি, এটা কিন্তু নির্বাচনকে অনেক বেশি প্রভাবিত করতে পারে। যে কারণে আসলে বাংলাদেশের এবারের নির্বাচনের ক্ষেত্রে অতীতের যে পরিসংখ্যানগুলো আছে, যে হিসেব নিকেশগুলো আছে, এগুলোর দিকে কিন্তু ঠিক আভাস দেওয়া যাচ্ছে না। এমনকি সাম্প্রতিককালে যেসব জরিপগুলো আমরা দেখতে পাই, সেই জরিপের সাথে আগে নির্বাচনের ফলাফলের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা অনলাইনেও না, ফিজিক্যাল জরিপেও না। ফলে বাংলাদেশ এমন একটা দিকে যাচ্ছে, যে দিকটা ঠিক গতিটা কি হবে এখন হয়তো বলা যাচ্ছে না। তবে আমার বিশ্বাস এই গতিটা ইতিবাচক হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের প্রতি অগ্রসর হবে। আমরা আশা করি সেটাই হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো দিন।